কেউ দিচ্ছে পাল্টাপাল্টি স্ট্যাটাস, কেউ বা কারো ভিডিও হচ্ছে ভাইরাল, আবার প্রত্যুত্তরে বলা হচ্ছে সেই ভিডিও নাকি ইন্টেনশনাল। আছে ফোন আলাপ ফাঁস, সেই সঙ্গে আছে ট্যাগিংয়ের মতো খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুকে ঢুকলেই বা যখন দেখা যাচ্ছে যে রাজনীতির সকল হালচাল জানা যাচ্ছে, তবে রাজনীতি কি তাহলে সোশ্যাল মিডিয়াতেই? আর এই প্রশ্নের উত্তরই জানবো আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান, এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই। আছেন রাশেদ প্রধান, সহসভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, এবং এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর সাইমন পারভেজ, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। এছাড়াও আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন কিছুক্ষণের ভিতরে ফারুক হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি, গণ অধিকার পরিষদ, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হবেন। আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমি শুরুতেই বলছিলাম যে রাজনীতিকে আসলে সোশ্যাল মিডিয়ায় কিনা, সে বিষয়ে আলাপ করব। প্রথমে রাশেদ প্রধান, আপনার কাছে যেতে চাই। সোশ্যাল মিডিয়ায় সাকিব আসিফ যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্কের আসলে শেষ কোথায়? না, ধন্যবাদ আপনাকে। বিতর্কটা শেষ তখনই হয় যখন কেউ শেষ করতে চায়, আর কেউ যদি শেষ করতে না চায় তাহলে বিতর্ক চলতেই থাকবে। এটার কোনো এখান থেকে নিস্তার পাওয়ার উপায় নাই। তবে প্রসঙ্গ যেটা ছিল সেটা হচ্ছে রাজনীতি কি সোশ্যাল মিডিয়ায় কিনা। এখন এইটার একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। আমার কাছে সোশ্যাল মিডিয়ার যে রাজনীতির গল্পগুলো পাওয়া যায় এটাকে খুব একটা খারাপ মনে হয় না। কারণ দেখুন, আমরা রাজনীতিবিদরা যখন কোনো স্টেটমেন্ট দিতে চাই তখন আমাদের প্রেস বিবৃতি করে মিডিয়াতে পাঠাতে হয়, তারপর সেটা কেউ ছাপাবে কেউ ছাপাবে না, জনগণ জানবে অথবা জানবে না, নানাবিধ জটিলতা। কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার মনের ভাবটা যদি তৎক্ষণাৎ তুলে ধরি, আমার ফলোয়াররা কিন্তু তার মাধ্যমে জানতে পারছে। এইটা হচ্ছে ভালো দিক, যে আমরা দ্রুত জনগণের কাছে পৌঁছে যেতে পারছি। খারাপ একটা দিক আছে, সেটা হচ্ছে ওই যে যখন থেকে আমাদের কালচারের মধ্যে সেলফি চলে আসলো, রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা সেলফিময় এবং সোশ্যাল মিডিয়াময় হয়ে গেল। যে রাজপথে আমি নামবো কি নামবো না, তার চেয়েও বড় কথা আমি ফেসবুকে পোস্ট দিলাম কি দিলাম না। যেটা আমি বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যখন ছিলাম রাজপথে, এরকম অনেক দৃশ্য আমার চোখের সামনে এসেছে যে কর্মসূচি পালন করব না, কোনোভাবে ব্যানারটা ধরে 10 জন একটা ছবি তুলে নিলাম, ফেসবুকে দিয়ে দিলাম, কর্মসূচি পালন হয়ে গেছে। এরকম অংশগুলো সোশ্যাল মিডিয়া রাজনীতির জন্য ক্ষতিকারক হয়েছে। আর ভালো দিক হচ্ছে দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। তবে সর্বশেষ ছোট্ট করে যেটা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর আগমনের পর সোশ্যাল মিডিয়াটা এখন আমার কাছে খুব ভয়ঙ্কর লাগে। এমনভাবে বিকৃত ছবি বানানো হচ্ছে, ভয়েস বানানো হচ্ছে, এবং মানুষের চরিত্র হানি করার চেষ্টা করা হচ্ছে, ট্যাগিংয়ের রাজনীতি করা হচ্ছে। এই অংশগুলো আমার কাছে খুব দুঃখজনক বলে মনে হয়। এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে আসতে পারি, এবং সোশ্যাল মিডিয়ায় যে নকল পেজ খোলা, নকল নামে প্রোফাইল করা, এই অংশগুলো যদি বের হয়ে আসি, তাহলে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক কর্মকাণ্ড প্রচারণার জন্য ভালো জায়গা। তবে নেগেটিভ পার্টগুলো যদি বর্জন করতে পারি। জি, ধন্যবাদ। ডক্টর সাইমন পারভেজ, আপনার কাছে একটু আসবো। সাকিব আল হাসান এক সময় খেলোয়াড় ছিলেন, আবার একই সঙ্গে তিনি আওয়ামী লীগের আমলের এমপিও ছিলেন। এখন তার এই ক্রিকেটীয় ক্যারিয়ারে রাজনৈতিক যে কালিমা লেপে দেওয়া হলো, এই দায়টা আসলে কার? এই দায়টা কি আওয়ামী লীগের নিজের, নাকি তার যে একেবারে ক্রিকেট ক্যারিয়ারটা বাংলাদেশের জন্য শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেল, সেই দায়টা আসলে কারা নেবেন? আচ্ছা, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু আমার পরিচয় বিষয় বলি। আমি বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক যে কমিটি রয়েছে সেই কমিটির বিশেষ সহকারী, উপদেষ্টা না। যাই হোক, এটা সমস্যা না। এখন আপনার যে প্রশ্নে, সেই প্রশ্নে আসি। এখন এই দায়টা আসলে সাকিব আল হাসান নিজেরই। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আমি এটা বলবো। তার কারণটা হচ্ছে যে একজন খেলোয়াড়, সেই খেলোয়াড় যখন এমন একটা সরকারের সাথে হাত মেলান, যে সরকারের হাতে হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের রক্ত লেগে আছে, সেই সরকারের দুর্নীতির যখন সাথে তিনি পার্টনারশিপ করেন, তখন আসলে মানুষের মনে সাকিব আল হাসানের যতটুকু গ্রহণযোগ্যতা ছিল, সেই গ্রহণযোগ্যতাটুকু নষ্ট হয়ে যায়। তার মানে আমরা সাকিব আল হাসানের মতো মাপের একটি খেলোয়াড়ের কাছে আমরা রোল মডেল সুলভ আচরণ আমরা আশা করি, কিন্তু তিনি হচ্ছে সাময়িক লোভের আশায়
তিনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে তিনি একটি মাত্র রাজনৈতিক দলের এবং একটি রাজনৈতিক আদর্শের ক্রীড়ানক হতে চেয়েছিলেন। যে কারণে আজকে যখন বাংলাদেশের জার্সি সাকিব আল হাসানের গায়ে নাই, তার সবচাইতে বড় দায়ভার তাকে নিজেকেই বহন করতে হবে। কারণ তিনি এমন একটা পক্ষ নিয়েছেন, যে পক্ষ হচ্ছে ফ্যাসিস্ট পক্ষ, যে পক্ষ হচ্ছে আমাদের সন্তানদের যারা হত্যা করেছে তাদের পক্ষ। অর্থাৎ আমাদের জন্য এটা দুঃখজনক যে এরকম একটি স্বনামধন্য খেলোয়াড় আমাদের টিমে নাই, কিন্তু আমাদের কিন্তু রাজনীতিতে তো আসলে অনেক কিছুরই সমঝোতা হয়। সাকিব আল হাসানের ক্ষেত্রে সেই সমঝোতাটা হলো না কেন, এবং আসিফ মাহমুদের সঙ্গে তার যে পাল্টাপাল্টি স্ট্যাটাস, নিশ্চয়ই আপনি বিষয়টা জানেন, এই পাল্টাপাল্টি স্ট্যাটাসের ঘটনাটি আসলে কেন ঘটলো? শুধুমাত্র শেখ হাসিনার জন্মদিনের ছবি পোস্ট করাকে কেন্দ্র করে আসলে বিষয়টার সৃষ্টি হলো কিনা, নাকি এইটার এটি সাথে আসলে আপনার আগে থেকে ছিল? এর আগে যে ওনাকে যে কোশ্চেনটা করেছেন এই দুটোর সাথে সম্পর্কযুক্ত। সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পরে আমরা সবাই খুব ব্যস্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করার জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি রিয়্যাক্ট করলে যে প্রবলেমটা হয় সেটা একটা আনরেগুলেটেড রিয়াকশন হয়। তার মানে মিডিয়ার সাথে, মেন স্ট্রিম মিডিয়ার সাথে সোশ্যাল মিডিয়ার পার্থক্য কোন জায়গায়? আপনি যখন এখন নিউজ করছেন, আপনি যখন একটা সংবাদ প্রচার করেন, সেটা নানা রকম ধাপে পার হয়ে আসতে হয়, নানা রকম গেট কিপিং সেখানে থাকে। আপনাকে একটা রিপোর্ট কালেক্ট করার পরে আপনার নিউজ এডিটরকে দেখাতে হয়, কোনো ধরনের সেন্সিটিভ নিউজ থাকলে তার ওপরে হেড অফ নিউজকে আপনাকে দেখাতে হয়, এবং শেষ পর্যন্ত সংবাদ পাঠক সেটা পড়েন। তার মানে কয়েকটা ধাপে সেটা পার হয়ে আসতে হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা, সেটা হচ্ছে আপনার মনে একটা কথা তৈরি হলো, সাথে সাথে আপনি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিলেন। অর্থাৎ কোনো গেট কিপিং এখানে নাই। কিন্তু মন্ত্রী পর্যায়ে যারা রয়েছেন, উপদেষ্টা পর্যায়ে যারা রয়েছেন, তারা আমার কাছে মনে হয় যে এসব বিষয়ে একটু সতর্ক থাকাই ভালো। কিন্তু এই স্পেসিফিক যে পয়েন্টটাতে, তাতে আমি মনে করি যে সাকিব আল হাসান হচ্ছে সুস্পষ্টভাবে একটি সাইড বেছে নিয়েছেন, একটি পক্ষ বেছে নিয়েছেন, সেটা বাংলাদেশ বিরোধী পক্ষ। এবং এই বাংলাদেশ বিরোধী পক্ষ নেওয়ার কারণে এটা ব্যক্তিগতভাবে আসলে আসিফ বনাম সাকিব আল হাসানের কোনো দ্বৈরথ যুদ্ধ না, বরং এটি বাংলাদেশ বনাম বাংলাদেশের স্বার্থ বিরোধী যারা রয়েছে এই দুই পক্ষের হচ্ছে এক ধরনের, আমরা মনে করি যে আমরা দুই পক্ষের একটা যুদ্ধ না বললে আমরা বলতে পারি যে একটা দ্বিমতের একটা দ্বৈরথ একটা সেটা। এখন কিন্তু আরেকটা বিষয় হয়েছে যে 5ই আগস্টের পরে কিন্তু সাকিব আল হাসান বলতে পারতেন যে আমি যা করেছি ভুল করেছি, আমি এরকম একটা দলের সাথে সম্পৃক্ত থেকে আমার এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে আমার ক্যারিয়ারের জন্য। কিন্তু তিনি সেটা বলেননি। তিনি শুধু তিনি না, আওয়ামী লীগ সমর্থকদের একটা বড় অংশ এখনও ডিনায়ালের মধ্যে বসবাস করেন। তারা মনে করেন যে শেখ মুজিবের ফ্যামিলি এবং শেখ হাসিনা কোনো ধরনের ভুল করতে পারেন না, তারা হচ্ছে এক ধরনের আনকোয়েশ্চেনেবল ক্যারেক্টার। সে কারণেই আসলে আপনি দেখবেন যে শীর্ষস্থানীয় খেলোয়াড়ই বলেন, শিল্পী বলেন, রাজনৈতিক নেতা বলেন, যারা আওয়ামী লীগ সমর্থন করতেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, কারো কিন্তু কারো মুখে আমি শুনিনি যে হচ্ছে এরকম একটা গণহত্যা বাংলাদেশে হয়েছে। তো যে কারণে হচ্ছে যদি আমরা যারা মন খারাপ করছি যে সাকিব আল হাসানের মতো একটা খেলোয়াড় আমাদের দলে নাই কেন, সেইটার জন্য তাদের আসলে সাকিব আল হাসানকেই হচ্ছে রিচ করা দরকার, যে তার আচরণের কোনো পরিবর্তন আমরা সামনে দেখব কিনা। জি, ধন্যবাদ। এবার একটু রাশেদ প্রধান আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টা একটা জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধও নয় শুধুমাত্র, এবং তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি, তাদের শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে বা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তো আপনি কি মনে করেন আসলে এই আওয়ামী লীগের কার্যক্রম সচল আসলে কারা করবে? ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধর আদেশ যদি তুলে নেওয়া হয় তাহলে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরতে পারে। অর্থাৎ উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে স্বীকার করে নিলেন যে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরতে পারে। এই জায়গাটা খেয়াল করতে হবে। কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত প্রধান নন, উনি হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই আসনটা পেয়েছেন, যেখানে তার প্রথম দায়িত্ব ছিল হচ্ছে বিচার মানে শুধুমাত্র শেখ হাসিনার বিচার নয়, অথবা ওই মানুষগুলোর বিচার নয়, ওই হিংস্রতার বিচার নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার, দল হিসেবে জাতীয় পার্টির বিচার, দল হিসেবে 14 দলের প্রত্যেকের বিচার কিন্তু তার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল।
আপনি কি মনে করেন যে আসলে এই বিচারের কাজটা আসলে সবার প্রথমে করা উচিত ছিল, বা মানুষ এই বিচারটা আসলে এখনো চায়? আমি কিন্তু এটাই বলছিলাম যে তার সর্বপ্রথম দায়িত্ব ছিল এটা। তারপর আপনি সংস্কার, নির্বাচন এই সকল বিষয় আনতে পারেন, কিন্তু বিচারের ম্যান্ডেট তার প্রথম ম্যান্ডেট। তাকে ক্ষমতাটা দেওয়াই হয়েছিল, আমরা সবাই মিলে রাজি হয়েছিলাম যে সংস্কার করে নির্বাচন দিবেন, এর মানে কি বিচার করবেন না? আমি যদি আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের দল হিসেবে বিচার কার্যক্রম কি আদৌ শুরু হয়েছে? দ্য অ্যান্সার ইজ নো। জাতীয় পার্টি, 14 দল, রাজনৈতিক দল যারা অপরাজনীতি করেছে, হিন্দুস্তানের গোলামি করেছে, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছে, গণহত্যা চালিয়েছে, সেই দলগুলোর বিচার কি শুরু হয়েছে? একটা দলেরও হয় নাই। ব্যক্তির বিচার শুরু হয়েছে। কিন্তু ইউনূস সাহেব নির্বাচনের আগ মুহূর্তে এসে, মানে এতদিন অপেক্ষা করার পর আমরা সবাই যখন একটা জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছি, সেই সময় এরকম ভয়ঙ্কর কিছু শব্দ চয়ন করলেন, যার মধ্যে দিয়ে উনি জানিয়ে দিলেন যে নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আছে। যেখানে এখন আমরা রাজপথে আছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টিটাও করতে হবে, 14 দলেরও করতে হবে, সেই সময় উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বলছেন যে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক, ওনার দুঃখ প্রকাশ করা উচিত। আমি আজকের এই লাইভের মাধ্যমে আবেদন জানাবো, আপনি যা বলেছেন এটার জন্য দুঃখ প্রকাশ করবেন এবং দল হিসেবে তাদের বিচার কার্যক্রম শুরু করবেন, কারণ তারা সন্ত্রাসী সংগঠন। ছাত্রলীগের আগে যে সন্ত্রাসী সংগঠন এসেছে, আওয়ামী লীগ কেন আসে নাই? ছাত্রলীগকে অস্ত্র দিয়েছিল কারা? অর্থ দিয়েছিল কারা? হত্যা করার নির্দেশ দিয়েছিল কারা? আওয়ামী লীগ। ছাত্রলীগ যদি সন্ত্রাসী সংগঠন হয়, আওয়ামী লীগ কেন সন্ত্রাসী সংগঠন হবে না? জি, আমি একই ইস্যু নিয়ে একটু ডক্টর সাইমুম আপনার কাছে আসব, যে আসলে কারা তাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবে? কারা ফিরিয়ে নিয়ে আসবে সে প্রশ্নের আগে আমরা আসলে আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যমত কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। যখন 5ই আগস্টের পরপরই আমি এই কথা কলামেও লেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে শেখ হাসিনা প্রশ্নে এবং আওয়ামী লীগ প্রশ্নে গণতন্ত্রের পক্ষের যে দলগুলো, সেই দলগুলোর একত্রিত এবং ঐক্যবদ্ধ সিদ্ধান্ত থাকা দরকার। কিন্তু আমরা দেখি 5ই আগস্টের পরে সবাই হচ্ছে ক্ষমতার ভাগাভাগি করার জন্য, নানাভাবে নিজেদের স্বার্থের জন্য তারা কিন্তু এই প্রশ্নগুলো ভুলে যাওয়া শুরু করলো। আমরা দেখলাম যে গণতন্ত্রের পক্ষের দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলো। যে 3টি দল রয়েছে, সবচেয়ে বড় দল বিএনপি রয়েছে, তারপর জামাত ইসলাম রয়েছে, এনসিপি নতুন যে দল রয়েছে, তাদের নিজেদের মধ্যে এত বেশি বিভেদ তৈরি হলো যে এই নিজেদের বিভেদের কারণে তাদের কেন হলো? ক্ষমতায় যাওয়ার জন্য? না, বিভেদ তৈরি হতে পারে। বিভেদ নিয়ে আসলে আমার এখানে সমস্যা নাই, কারণ পৃথক যদি রাজনৈতিক দল থাকে তাহলে তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, কিন্তু ডিসএগ্রিমেন্টের লেভেলটা তা কোন পর্যায়ে গেলে আসলে তাদের যে কমন যে শত্রু, কমন এনিমি, তাকে ভুলে যাওয়া যায়। বা মনে করেন হাজার খানেক প্রাণের বিনিময়ে যে আমরা জুলাই অভ্যুত্থানের ফলে যে আমরা নতুন একটা সুযোগ পেয়েছি বাংলাদেশকে নতুন করে গড়ার, সেটা কিন্তু আমরা 3টা দলই আমরা ব্যর্থ হয়েছি। বিশেষ করে আমি বলবো, উনি হয়তো একমত হবেন না, কিন্তু এনসিপি এবং জামাত ইসলামের মধ্যেও আমরা এই প্রবণতা দেখি যে আসলে বিএনপি ঠেকাও এক ধরনের প্রবণতা তাদের মধ্যে ছিল। সেই সাথে সাথে বিএনপিরও কিছু নেতাকর্মী ছিলেন যারা হয়তো সেটার প্রত্যুত্তরও দিয়েছেন। অতএব সে কারণে আমি 3টে দলের কথাই বলছি। কিন্তু এই 3টি দলের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে একত্রিত হয়ে শেখ হাসিনা প্রশ্নে বাংলাদেশের অবস্থান কি হবে, আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের অবস্থান কি হবে, সেটা আগে ঠিক করা। সেটা ঠিক না করার কারণেই এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের আসার রাস্তা তৈরি হচ্ছে। কারণ যখন এই বিভেদ থাকতে পারে, 3টে দলের মধ্যে রাজনৈতিক আদর্শ আলাদা, 3টে পৃথক রাজনৈতিক দল, অতএব তাদের মধ্যে বিভেদ থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বিভেদটা এমন পর্যায়ে না যাক যেটা সুযোগ নিয়ে নতুন আরেকটা রাজনৈতিক দল এখানে আসুক। এটা এখন ঐক্যমতটা কিভাবে প্রতিষ্ঠা করতে পারেন? এখন একটা দলকে এক্সিকিউটিভ অর্ডারে আপনি নিষিদ্ধ করে দিলেন, সেটা ঠিক আছে। ছাত্রলীগকে আমরা নিষিদ্ধ করেছি এক্সিকিউটিভ অর্ডারে, ঠিক আছে। কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের সাথে সাথে আপনাকে ইনস্টিটিউশন বিল্ড করতে হবে। এক্সিকিউটিভ অর্ডারের সাথে সাথে এই যে 2টা মনে করেন ছাত্র সংগঠন এবং আওয়ামী লীগ, তাদের তো একটা বিশাল পরিমাণের সমর্থন আছে বাংলাদেশে এখনও। তো আপনি যারা সাধারণ সমর্থক, তাদেরকে আপনি কিভাবে ডিল করবেন?
যারা হচ্ছে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা অপরাধের সাথে জড়িত ছিল, তাদের আপনি বিচার করবেন অবশ্যই। কিন্তু সাধারণ সমর্থক যারা হয়তো গরিব মানুষের অনেক আওয়ামী লীগের সমর্থক রয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে, তাদের আপনি কোন প্রসেসের মাধ্যমে সমাজে রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত করবেন, সেই প্রশ্ন যদি আপনি সমাধান না করেন, তাহলে যে কোনো ফর্মেই হোক আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। কিন্তু আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ছাত্রলীগ নিষিদ্ধের শুধু ঘোষণা নিয়ে আমরা এত বেশি ব্যতিব্যস্ত হয়েছিলাম যে এই যে দীর্ঘমেয়াদী যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজিকে মোকাবেলা করা হবে, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত দেখতে পারিনি। অর্থাৎ আওয়ামী লীগকে যদি আপনি মোকাবেলা করতে চান আসলেই সত্যিকার অর্থে, তাহলে শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাকে নিষিদ্ধ করা যথেষ্ট না, তার আইডিওলজিকে প্রশ্ন করতে হবে। তার আইডিওলজি সমর্থন যারাকারী, সেই সমর্থনকারীদের কাছে আপনার ন্যারেটিভ পৌঁছায় দিতে হবে, তাদের একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, যেটা অনেক দেশে আমরা দেখেছি। জেনোসাইডের পরে আমরা রুয়ান্ডায় দেখেছি, আমরা বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের প্রক্রিয়া হয়েছে, যে এটা ট্রুথ এবং রিকনসিলিয়েশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা গিয়েছে। আমাদের মধ্যে এই প্রক্রিয়া এখনো কোনোভাবেই শুরু হয়নি, কোনো রাজনৈতিক দলও এটা নিয়ে কিন্তু কথা বলছে না। অনেক ধন্যবাদ রাশেদ প্রধান। একটু আপনার কাছে আসি। আজকে পঞ্চগড়ের একটি ঘটনা, সার্জিস এবং যুব দলের এক নেতা, তাদের দুইজনের ভেতরের একটা কথোপকথনের ভিডিও, সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে যুবদল নেতা সার্জিসকে বলেছেন যে আপনি এলাকায় এসেছেন, অনেক ধন্যবাদ, কিন্তু আপনার আশপাশ থেকে আওয়ামী লীগের লোকজন সরান। তো সেই ঘটনার পরে সার্জিস আবার বলেছে যে আসলে ঘটনাটা আসলে ইন্টেনশনালি ঘটনা হয়েছে। আপনি কি মনে করেন আসলে দেশব্যাপী মানে নানাভাবে নানা জায়গায় বা দেশের বাইরেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন নেতৃবৃন্দ তারা হেনস্থার শিকার হয়েছেন, আবার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, সেটি সমন্বয়ক হতে পারে, সেটি কোনো এনসিপি নেতা হতে পারে, বা সেটি যে কেউ হতে পারে, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, এবং বেশ ভালোভাবেই কটাক্ষ করা হয় সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটি কি আসলে ইন্টেনশনাল নাকি এটি আসলে ঘটনার সত্য? না, দেখুন, প্রথমত আমি ভিডিওটা দেখি নাই, আপনার মুখে শোনা, তো ভিডিওটা না দেখে সেটা সম্পর্কে মন্তব্য করা কঠিন। তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার বাড়িও পঞ্চগড়, সার্জিসের বাড়িও পঞ্চগড়। তো সার্জিসের পাশে আওয়ামী লীগের লোকজন ঘুরছিল কিনা, সে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে কিনা, এটা না দেখে সচক্ষে বলাটা কঠিন। কিন্তু এটাও সত্য, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিএনপির মিছিল থেকে হঠাৎ জয় বাংলা স্লোগান আসছে। শুধু বিএনপি না, আমি জামাতের মিছিলেও দেখেছি হঠাৎ করে জয় বাংলা স্লোগান উঠেছে। এর অর্থ হচ্ছে পুনর্বাসন হচ্ছে, বড় দলগুলোর মধ্যে হচ্ছে। বিএনপি জামাতে যদি হয় তাহলে এনসিপিতেও হওয়ার কথা, এটা মোটেও অসম্ভব কোনো কিছু না। আমার সহ আলোচক ভাই যেটা বলল যে ন্যারেটিভগুলো পৌঁছে দিতে হবে তাদের কাছে, এটা অত্যন্ত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সেই প্রক্রিয়া সম্পন্ন করার আগেই আমি বড় দল সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনে ক্ষমতায় যাব, আওয়ামী লীগের লোকজনকে আমি আমার পাশে এসে বসতে দিব, পুনর্বাসন করব, তো ন্যারেটিভটা পৌঁছায় নাই, তার আগেই আমি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছি। এইটার দায় তো বড় দলগুলোকেও নিতে হবে। তো সার্জিসের পাশে আওয়ামী লীগের লোক ছিল কি ছিল না আমি জানি না, আমি দেখিও নাই, কিন্তু যদি থেকেও থাকে এটা অবিশ্বাস করার মতো কোনো বিষয় না, কারণ এরকম ঘটনা চারপাশে ঘটছে। বড় দলগুলো ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ভোট ব্যাংক নেওয়ার জন্য এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে, এসব খবর আমরা পাচ্ছি, চারপাশে দেখতেও পাচ্ছি। সো এটা অবিশ্বাস করার মতো বিষয় না, তবে আমি যেহেতু দেখিনি আমি এই বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকব। ধন্যবাদ। আপনার কাছে ডক্টর সাইমন, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। যেমনটি রাশেদ প্রধান বললেন যে বড় দলগুলো আওয়ামী লীগের পুনর্বাসন করছে, এরকম অনেক কিছু শোনা যাচ্ছে চারপাশে। বিএনপি কি আসলে এরকম কিছু করছে কিনা, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সার্জিস তার ফেসবুকে স্ট্যাটাসে বিএনপির যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে চ্যালেঞ্জ করেছেন বা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আসলে ইন্টেনশনালি যে বিভিন্ন জায়গায় এই ধরনের ভিডিওর কাজ করা হচ্ছে বা এই ধরনের প্রবণতা তৈরি হচ্ছে, সেটি আসলে তাদের উপর মহলের নির্দেশনা কিনা, এরকম একটি কথা বলেছে। এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন আপনার কাছে রাখুন। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে।
বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমরা আমাদের আলোচনায় আছি এবং আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন। ফারুক হোসেন, আপনাকে স্বাগত আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। এবং আমি একটু যেতে চাই ডক্টর সাইমুম আপনার কাছে আমি দুটো প্রশ্ন রেখে গিয়েছিলাম। প্রথমটি হলো আওয়ামী লীগের পুনর্বাসনের সঙ্গে বিএনপি জড়িত কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সার্জিসের ফেসবুকে স্ট্যাটাস প্রসঙ্গ। হ্যাঁ, আমি দ্বিতীয় প্রশ্ন দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে রাজনীতি তো দুই ধরনের হয়, একটা হচ্ছে মাইক্রো পলিটিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো পলিটিক্স। তা আমরা বেশিরভাগ সময় যেটা করি যে ডেইলি ইভেন্ট নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমি যে রাজনীতি পছন্দ করি সেটাতে হচ্ছে যে ডেইলি ইভেন্টের চাইতে আমাদের ট্রেন্ডটা দেখা উচিত, বা একটা দীর্ঘমেয়াদী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা দেখা উচিত। যে কারণে আসলে সাজ্জিদ সাহেবের যে স্ট্যাটাস সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, বরং আমি যে একটা ট্রেন্ড চলছে সেটা হচ্ছে বিএনপিকে এক ধরনের ইন্ডিয়ার এজেন্ট, হ্যাঁ, রয়ের এজেন্ট বিএনপির অনেকে, এই ধরনের কথা বলে বিএনপিকে মেলাইন করার চেষ্টা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। এবং সেটার একটা অংশ হিসাবে আপনি যেটা বললেন, অনেকে অভিযোগ করছেন যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে। এখন একটু আগে আমার সহ আলোচক যেটা বললেন সেটা হচ্ছে যে এই ধরনের অভিযোগ জামাত ইসলামের বিরুদ্ধেও এসেছে, এনসিপির বিরুদ্ধেও এসেছে, অন্যান্য দলের বিরুদ্ধেও এসেছে। এখন সেইটা আমার আগের আলোচনার সাথে কিন্তু একভাবে সংযুক্ত। তার মানে আপনি যখন একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারবেন না, যখন তাদেরকে নিয়ে আসলে আপনার কি করা উচিত সেটা আপনি করতে পারবেন না, তাদের বিচার প্রক্রিয়া, তাদের অপরাধের জন্য যে বিচার প্রক্রিয়া সেটা আপনি শুরু করতে পারবেন না, তাহলে এই যে আওয়ামী লীগের যে স্টেডি একটা সাপোর্ট বেস, সেই সাপোর্ট বেসটা কোথায় যাবে? আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে 30%-এর মতো সাপোর্ট, 20 থেকে 40%, তাই না, এরকম একটা বিভিন্ন সময় সাপোর্ট হচ্ছে আওয়ামী লীগের ছিল। এখন আওয়ামী লীগ একটা গণহত্যার সাথে জড়িত ছিল, এবং আমরা হচ্ছে 24-এর যে গণহত্যা সেটার সাথে শেখ হাসিনা সরাসরি যে সংশ্লিষ্ট সে বিষয়ে আমরা এখনো সুস্পষ্ট প্রমাণ পাচ্ছি। কিন্তু সেই কারণে হয়তো কিছু সমর্থক তাদের সমর্থন হারাতে পারেন আওয়ামী লীগ, কিন্তু অনেকেই যে সমর্থন করছেন সেটা বোঝা যাচ্ছে তাদের আচরণে। কারণ এখন পর্যন্ত খুব বেশি নেতাকর্মীর, বা একদমই না, আসলে খুব স্বল্প সংখ্যক হয়তো দুই একজন প্রাইভেট পরিসরে বলছেন, কিন্তু পাবলিকলি কেউই হচ্ছে এই অপরাধ স্বীকার করছেন না। তো এই যে বিশাল জনসংখ্যার হচ্ছে সমর্থক, সেই সমর্থকদের আমরা কি করব সেই বিষয়ে যদি আমরা নির্ধারণ না করতে পারি, তাহলে হচ্ছে বিভিন্ন দলের দিকে তারা তো যাবেনি, বা বিভিন্ন দলও হচ্ছে নানা স্বার্থের জন্য তাদেরকে নেবেন। অর্থাৎ প্রথম যে কাজটা আমাদের করতে হবে, অপরাধের সাথে যারা জড়িত ছিল, গণহত্যার সাথে যারা জড়িত ছিল, বড় ধরনের দুর্নীতির সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সাধারণ যারা ভোটার, যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত না, তাদের আমরা কিভাবে সমাজের সাথে এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট করব, আবার তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবো। আওয়ামী লীগ আসলে এই বিচারটা খুব জোরালোভাবে চেয়েছে বিএনপি কোন বিষয়টা? বিএনপি, আপনি যদি তারেক রহমানের হচ্ছে আওয়ামী লীগের জি, আমি সেই প্রসঙ্গে বলছি, আওয়ামী লীগের যে বিচার সেটি কি আসলে খুব জোরালোভাবে চেয়েছে? শুনেন, দল হিসাবে আওয়ামী লীগের বিচার তো শুধু কথার কথা না। দল হিসাবে যখন আপনি একটি দলের বিচার করতে চাবেন, সেটার একটা বিচারিক প্রক্রিয়া রয়েছে। সেইটা দল হিসাবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে না, সরকার হিসাবে সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন দল এবং ক্ষমতাসীন সরকার দুটার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে। আপনি যখন গণহত্যার জন্য দায়ী করছেন তখন ক্ষমতাসীন সরকারকে দায়ী করছেন, কিন্তু ক্ষমতাসীন দলের কিন্তু কি কোনো রেজুলেশন হয়েছে যে এখানে হচ্ছে আমরা গণহত্যা চালাবো? যদি হয় অবশ্যই আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ হওয়ার যোগ্য। কিন্তু এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে এই প্রক্রিয়া আমরা আগাবো কিনা। কিন্তু এখন পর্যন্ত তো আমরা এই ধরনের কোনো প্রক্রিয়াই আমরা দেখছি না। আপনার ইন্ডিভিজুয়াল কিছু বিচার হচ্ছে, কিন্তু গণহত্যার কারণে দলকে বিচার করা হবে কিনা সেই প্রক্রিয়াকে আমরা শুরু করেছি? আমরা শুরু করিনি। এই অন্তর্বর্তী সরকারের তো অন্তত শুরু করতে পারতেন। কিন্তু যদি নির্বাচিত সরকার আসে, তার মানে এই না যে এই বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আপনার কাছে আমরা আবার আসবো। ফারুক, একটু আপনার কাছে আসি। ফারুক হোসেন, বিশিষ্টজনেরা কেন বলছে যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার যে সিদ্ধান্ত সেটি শেষ পর্যন্ত ভেস্তে যাবে, এরকম কথা আমরা বেশ কিছু গণমাধ্যম থেকে পাচ্ছি? কেন এই কথা বলছে? দেখুন, গণমাধ্যমে ইতিমধ্যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার যে একটি খবর, এটি বেশ চাউর।
আমি বলবো আসলে আসলে দেখেন আপনি যেভাবে বলছেন বা যেভাবে প্রশ্নটি রাখলেন আমি আসলে সেভাবে উত্তর দিতে চাই না। বিশেষ করে গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটোই তারুণ্য নির্ভর রাজনৈতিক দল এবং দুটো রাজনৈতিক দলের উত্থানই আন্দোলনের উপর বেস করে রাজপথ থেকে। একটা তো সেই জায়গা থেকে আমরা 2018 2018 সালের ঐতিহাসিক কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং দীর্ঘ একটি 8-10 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের এই আজকের গণ অধিকার পরিষদকে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। একই সাথে 2024 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের এই অনুজ, যারা একসময় আমাদের সাথেই রাজনীতি করেছে এবং আমাদের হাত ধরেই রাজনীতিতে যাদের হাতে খড়ি, তাদের মাধ্যমেই বা তারা ফ্রন্টে ছিল, তাদের নেতৃত্বেই এই গণ অভ্যুত্থান আমরা সকলে মিলে সম্মিলিতভাবে সফল করি এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করি। তো যাই হোক, এই যে তারুণ্য নির্ভর দুটো রাজনৈতিক দল, এই দুটো রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি একটু দেখেন তাহলে মোটামুটি খুব কাছাকাছি, খুব একটা মানে ডিফারেন্স নেই। যেমন আমরা আসলে পুরাতন রাজনীতিকে উপড়ে ফেলে আমরা নতুন ধারার একটা রাজনীতি বিনির্মাণ করতে চাই, নতুন বন্দোবস্ত নিয়ে আসতে চাই। এই নতুন বন্দোবস্তটা কি? এই যে বিগত 54 বছরের রাজনৈতিক ইতিহাস, এই রাজনৈতিক ইতিহাসের যে সিলসিলা, যে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এমপির ছেলের বাইরে বা এমপির পরিবারের বাইরে আর কেউ ওই আসনে বা ওই কনস্টিটিউশনসে ধরেন যে আপনার এমপি হওয়ার স্বপ্ন দেখবে, উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবে, বা ইউনিয়ন পরিষদে যদি আমি চিন্তা করি যে ওই ইউনিয়নের যিনি চেয়ারম্যান, দেখবেন যে তার বাবা চেয়ারম্যান ছিল, তার দাদা ছিল, ইত্যাদি ইত্যাদি, মানে একটা সিলসিলা তারা কিন্তু মানে বহমান রেখেছে। তো আমরা আসলে এই 18 সালের ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে এই যে বংশ পরম্পরা এমপি মন্ত্রীর যে সিলসিলা, এটা ভেঙে দিতে চাই। আমাদের বক্তব্য পরিষ্কার যে আগামীতে তারাই পার্লামেন্টে যাবে, তারাই এমপি হবে যাদের দেশপ্রেম আছে, স্বচ্ছতা আছে, যোগ্যতা আছে, সততা আছে। এখন সে কৃষকের সন্তান নাকি এমপির সন্তান, ডাজেন্ট ম্যাটার। তো এই নতুনত্ব নিয়ে আসার জন্যই মূলত আমাদের এই রাজনীতি এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, মিশন ভীষণ, এই যে তারুণ্যের আরেক রাজনৈতিক দল এনসিপি, তাদের লক্ষ্য উদ্দেশ্যও একবারে কাছাকাছি। নট অনলি দ্যাট যে আমরা গণ অধিকার আর এনসিপি একীভূত হতে চাচ্ছি, আমাদের লক্ষ্যটা আরও বর্ডার স্কেলে। আমরা চাই তারুণ্যের যে শক্তিগুলো এখন বিচ্ছিন্ন অবস্থার মধ্যে রয়েছে, এই সকল তারুণ্য নির্ভর শক্তিগুলোকে একটা জায়গায় আমরা নিয়ে আসতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের জনগণ এই 54 বছরে বারবার দ্বিদলীয় যে রাজনৈতিক বৃত্ত, এই বৃত্ত থেকে বের হওয়ার একটা চেষ্টা করেছে। মানুষ নতুনত্ব চেয়েছে, মানুষ তৃতীয় শক্তির জন্য বারবার মানে চাতক পাখির মতো কিন্তু অপেক্ষা করেছে যে মানুষ তৃতীয় শক্তি আসবে, এই দুটো দলের মধ্যে মানে দলের বাইরে নতুন একটা শক্তির উত্থান হবে, যাদের মাধ্যমে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আসবে, ইত্যাদি ইত্যাদি। ইতিপূর্বে অনেকেই কিন্তু এই উদ্যোগ নিয়েছিল। ইভেন আজকের যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও 2007 সালে কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলেন, বাট সফল হতে পারেন নাই। তিনি কিন্তু পরে ওই পথ থেকে আবার পিছু টান দিয়েছেন। তো এর আগে অনেকেই তৃতীয় শক্তি গঠনের জন্য বা উদ্যোগ, এইরকম উদ্যোগ একাধিকবার নিয়েছেন, বাট সফল হন নাই। তো এবার যেহেতু মহান আল্লাহর রহমতে একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন, এই তারুণ্যের মাধ্যমে মহা একটি বিপ্লব আমরা সাধন করেছি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। তো এই যে তারুণ্য নির্ভর শক্তিগুলো বিচ্ছিন্ন অবস্থার মধ্যে রয়েছে, এখন এদেশের জনগণ চাই যে তারুণ্য নির্ভর এই শক্তিগুলো আলাদা আলাদা না থেকে এরা ইউনাইটেড হোক, একটা জায়গায় আসুক, এরা দেশের জনগণের জন্য কাজ করুক, দেশকে কিছু একটা দিক। তো সেই জায়গা থেকে আমরা মনে করি জনগণের ডিমান্ড, জনগণের প্রত্যাশার আলোকে আমরা এই তারুণ্য নির্ভর শক্তিগুলোকে যদি একটা জায়গায় নিয়ে আসতে পারি, ইউনাইটেড করতে পারি, তাহলে দেশ ও জাতির কল্যাণে আমরা ভালো একটা ভূমিকা রাখতে পারবো। সেই জায়গা থেকে মূলত গণ অধিকার পরিষদ, এনসিপি, একই সাথে আরও তারুণ্য নির্ভর যে দলগুলো রয়েছে তাদের সাথেও আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। যদি সবাই সম্মিলিতভাবে কিছু একটা করতে পারি, দ্যাটস গুড, ভালো কিছু হবে। যেমন আমাদের আজকের যে বিএনপি তো শুরুতেই জিয়াউর রহমান সাহেব গঠন করেন নাই, প্রথম ছিল একটা জাগো দল, পরে জাগো দল সহ আরও ধরেন যে সমাজে এবং রাজনৈতিকভাবে যারা ফ্রেশ ইমেজের, তাদের সকলকে নিয়ে জিয়াউর রহমান সাহেব কিন্তু পরে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। তো সেই জায়গা থেকে আমাদেরও চিন্তাটা মানে সেই টাইপেরই বলতে পারেন আপনি। আমরা এরকম একটা চিন্তা রাষ্ট্রপ্রধান একটু আপনার কাছে আসি, জামায়াতের সাথে আপনাদের যে বর্তমানের একটা ঐক্যর মতো দেখা যাচ্ছে, সেখানে আপনারা বেশ কয়েকটা দল একসাথে আছেন, আপনাদের সবার কর্মসূচি প্রায় একই রকম, সবার দাবিও প্রায় একই রকম। আসলে এই ঐক্যটা কি আসলে নির্বাচনের আগ পর্যন্তই থাকবে, নাকি নির্বাচন হওয়ার পর পর্যন্ত থাকবে, নাকি আসলে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন পেলে আপনাদের ঐক্য শেষ হয়ে যাবে? বিষয়টা কি? না দেখুন, আপনি আমাদের যে কর্মসূচিকে বেস করে ঐক্যর কথা বলছেন, কর্মসূচি কিন্তু সৃষ্টি হয় দাবি থেকে। আমাদের দাবিগুলো একরকম হয়েছে। যেখানে আপনি যে পিয়ারের কথা বললেন, এই জায়গাটা আমার আসলে একটু দুঃখ লাগে। কেন দুঃখ লাগে? আমরা 7টা দল আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে যখন দাবিগুলা পড়ে শোনাই, কারো দাবিতে 1 নম্বরে পিয়ার নাই। একটু আগে আপনি যেটা উল্লেখ করলেন, কারো পিয়ারের দাবিটা হচ্ছে 3 নম্বরে, কারো 4 নম্বরে,
আমরা আমাদের দল জাকপা থেকে 7টা দাবি দিয়েছি, পিআরের দাবি হচ্ছে 6 নম্বরে। মিডিয়াতে দেখবেন পিআরের দাবিতে 7টি দলের আন্দোলন। প্রথম দাবিটাকে আপনারা মিডিয়ার কেন জানি জনগণকে জানতে দিতে চাচ্ছেন না। প্রথম দাবিটা কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি, এই বিষয়ে আমরা সবাই একমত এবং আমরা আন্দোলন করছি। আমরা ব্যতীত বাকি যেই দল, যে আমার আরেক সহ আলোচক ফারুক ভাই এখানে বসে আছে, তারাও কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে, এনসিপিও চেয়েছে, অন্যান্য দলও চেয়েছে। তারা আন্দোলনের মাধ্যমে চাচ্ছে না, বিবৃতির মাধ্যমে বলছে, আমরা রাজপথে নেমে বলছি। এটাই হচ্ছে পার্থক্য। তো তাহলে তো ঐক্য ফারুক ভাইয়ের সাথেও আমার আছে, এই ঐক্য তো এনসিপির সাথেও আমার আছে। আপনার প্রশ্ন, আপনি যেটা জানতে চাচ্ছেন এবং জনগণকে জানাতে চাচ্ছেন, সেটাতে সুনির্দিষ্টভাবে বলি, কোনো নির্বাচনী জোট গঠন করা হয় নাই। কিছু দাবি এক জায়গায় হওয়ার ফলে আমরা যুগপথের ধারণায় একটা আন্দোলন সংগ্রামের জন্য রাজপথে নেমেছি। এখন এই আন্দোলন সংগ্রাম করতে করতে নির্বাচনের প্রাক্কালে এটা কোনো নির্বাচনী জোট হবে কি হবে না, এটা সময় বলে দিবে। এখানে তো আরো অন্যান্য দলও এসে যোগ দিতে পারে, এখান 7টি দল থেকে কিছু দল বাদ পড়তে পারে। সর্বশেষ জায়গায় যে যদি আমাদের মনে একসাথে নির্বাচন করা প্রয়োজন করব, যদি মনে হয় প্রয়োজন নাই তাহলে করব না। এটা ওই সময় বলা যাবে, এখন বলাটা এটা প্রিম্যাচিউর। তবে এই মুহূর্তে সময় আমাদের ছোট্ট একটা বিরতি নেবার, বিরতির পর যখন ফিরবো আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। দেখতে থাকুন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছি নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা রয়েছেন আজকে আমাদের সঙ্গে আলোচনায়। আমরা সোশ্যাল মিডিয়ায় আরও একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা দেখতে পাই, সেই আলোচনা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে রাশেদ, আপনার কাছে আসবো। একটু বলবেন যে আসলে নমিনেশন বাণিজ্য নিয়ে বারবার কথা হয় এবং ফেসবুকে সম্প্রতি এই বিষয়টাও বেশ এসেছে যে কেউ বলছে পিআরের মাধ্যমে নমিনেশন বাণিজ্য, কেউ বলছে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। দেখুন, আমরা যেই পদ্ধতিতে নির্বাচনটা দেখে আসছি এতদিন ধরে, যেটা হচ্ছে, যদিও তার পূর্বে হচ্ছে তত্ত্বাবধায়ক সহ নাকি ছাড়া, এটা ছিল প্রশ্ন, যে যেই সময় সবাই তত্ত্বাবধায়ক চাচ্ছিল বিএনপি চাচ্ছিল না, এবং একটা সময়ের পর যে সেই বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়কের দাবি করতে। আমরা সেরকমই একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমরা যখন অধিকাংশ দল পিআর চাচ্ছি, তখন ওই তত্ত্বাবধায়কের আমলের মতোই এখন বিএনপি চাচ্ছে না। আমার ধারণা ওই ইতিহাসের রিপিটেশন আসতে যাচ্ছে, একটা সময় আসবে যখন বিএনপি পিআরের জন্য আন্দোলনে নামবে। যাই হোক, সেই প্রসঙ্গে যাব না। তবে যেই পদ্ধতিতে নির্বাচনটা বাংলাদেশে হয়, সেই গতানুগতিক পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য বা নমিনেশন বাণিজ্য যেটা বলেন, এটা খুব কমন প্র্যাকটিস। সেটা আপনি লন্ডনে বসে নেবেন, না ঢাকায় বসে নেবেন, না আমেরিকায় বসে নেবেন, নাকি হিন্দুস্তানের কথা শুনে নেবেন, এটা আপনার ব্যক্তিগত চয়েস, কিন্তু এটা খুব কমন একটা প্র্যাকটিস। 2018 সালেও আমরা যখন 20 দলীয় জোটের অংশ বিএনপি নেতৃত্বাধীন জাতীয় নির্বাচনের পূর্বে শেষ বেলায় যে আমাদের দল জাকপার যে 2টি আসন দেওয়ার কথা ছিল, সেটা শেষ বেলায় যে বাদ দেওয়া হলো, আমরা পরে দলীয় প্রতীকে নির্বাচন করেছি। এবং তখনও আমাদের পার্টি অফিসে এই আলোচনাটা হতো, ওই যে কথা হলো 2-3টা ফোনে শেষ মুহূর্তের বাতিলে, ফান্ডটা তো দিতে পারি নাই, মিনিমাম কিছু হলেও দিতে হতো। সেইটা আমি আমার জীবন থেকে বলতে পারি। 2018-তে আমি আমার দলীয় প্রতীকে করতে বাধ্য হয়েছি, 20 দলীয় জোট সেই সময় আমাদেরকে বাদ দিয়েছিল। তো এইটা একটা কমন প্র্যাকটিস বাংলাদেশের কালচারে। এবং পিআর পদ্ধতিতে আপনি যদি জাতীয় নির্বাচন আয়োজন করেন, তাহলে এই বাণিজ্যটা করার আর কোনো সুযোগ কোনো দলের থাকছে না, কোনো ব্যক্তিরও থাকছে না, সিন্ডিকেট করারও সুযোগ। ধন্যবাদ। ডক্টর সাইমন, একটু বলবেন, রাশেদ প্রধান যেমনটি বললেন যে আসলে তিনি নিজেই এটার ভুক্তভোগী হয়েছেন এবং সেটা বিএনপির কাছ থেকে 2018 সালের নির্বাচনের সময় নমিনেশন বাণিজ্যের এই কালিমা বিএনপির উপরেও বা কেন পড়বে? উনি ব্যক্তিগতভাবে কি হয়েছে সেটা বিষয়ে আমি ওয়াকিবহাল না, অতএব সে বিষয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু সিস্টেম ওয়াইজ আমরা যদি পিআর ছাড়া এবং পিআর সহ আমরা দুইটি যদি তুলনা করে দেখি, তাহলে পিআর ভিত্তিক যে সিস্টেম, সেই সিস্টেমে ক্যান্ডিডেট কে ঠিক করবে? আপনি একটা পিআর যখন চালু হবে, তখন
একটা দলের যে নির্ধারিত ভোট পাবে, তাই না, একটা পুরো দেশে যে ভোট পাওয়া হবে সেটা তো যোগফল করে একটা পার্সেন্টেজ করে সেখান থেকে হচ্ছে ক্যান্ডিডেট, দল যে ক্যান্ডিডেট দিবে সেই ক্যান্ডিডেটকে হচ্ছে এমপি নির্বাচিত করা হবে। এখানে জনগণের সাথে সম্পৃক্ততা নাই, জনগণ ক্যান্ডিডেটকে ভোট দিবে না, যে কারণে পিয়ার সিস্টেম হচ্ছে জনসম্পৃক্ত কোনো সিস্টেম না। এবং দ্বিতীয় যে কথাটা বলছেন, এখন দুই একটা বিষয় নিয়ে, নমিনেশন নিয়ে নানা রকম প্রশ্ন হয়তো উঠে, কিন্তু যখন আপনি সমস্ত এমপির মালিকানা, সমস্ত এমপি কে হবে সেই দায়ভার যখন আপনি দলীয় প্রধানের হাতে তুলে দিবেন, দলের হাতে তুলে দিবেন, তাহলে সেই হচ্ছে করাপশনের পরিমাণ তো আরও বেশি হওয়ার কথা। অর্থাৎ পিয়ার সিস্টেমই হচ্ছে আমার কাছে মনে হয় দুর্নীতিকে আরও বাড়িয়ে দিবে। বিভিন্ন দেশে আমরা দেখেছি যে এই যখন সরকার নাজুক হয়ে যায়, কারণ পিয়ার সিস্টেমে হচ্ছে অনেক সময় সরকার যেহেতু অনেক পার্সেন্টেজ অনুযায়ী ভোট হয়, সেহেতু একটা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কষ্টকর হয়ে যায় দলের জন্য, যে কারণে বেশিরভাগ সময়ই পিয়ার সিস্টেমে সরকারগুলো ভঙ্গু সরকার হয়। ভঙ্গু সরকার হওয়ার কারণে যে হর্স ট্রেডিং হয়, আপনি এই টার্মটা যদি একটু খুঁজে দেখেন, যে এমপিদের হর্স ট্রেডিংয়ের মতো কিনে নেওয়া হয়, এরকম নানা দেশে হচ্ছে আমরা নজির দেখেছি। মোদ্দা কথা হচ্ছে, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা যারা দর্শক রয়েছেন, আপনার পিয়ার সিস্টেম নিয়ে পড়াশোনা করলে আপনারা দেখতে পাবেন যে পিয়ার সিস্টেমেই হচ্ছে এই নমিনেশনের ক্ষমতা পুরোপুরি দল এবং দলীয় প্রধানের কাছে থাকে, যে কারণে জনগণের সম্পৃক্ততা এবং জনগণ যে তার নিজস্ব ক্যান্ডিডেট চুজ করবে সেই ক্ষমতা জনগণের হাতে থাকে না, বরং দলের হাতে থাকে এবং দলীয় প্রধানের হাতে থাকে। যে কারণে বাংলাদেশের কনটেক্সটে এবং যে কোনো দেশের কনটেক্সটেই আমি মনে করি যে পিয়ার সিস্টেম কোনো ভালো সিস্টেম হতে পারে না, কারণ এখানে জনগণের স্বার্থ কিন্তু হচ্ছে বিপরীত রক্ষা চিত্র করা তো হয়। আছে, ইউরোপের বহু দেশ, বেশ কিছু দেশ পিয়ার সিস্টেমে ভালো আছে এবং ভালো আছে। আপনি যদি জার্মানি সিস্টেম দেখেন বলেন বা সেখানে মানে না, সেটা তো যে কোনো ইনস্টিটিউশনের বিষয় জন্য, কিন্তু সেটা পিয়ার সিস্টেমের জন্য না। তাদের ইনস্টিটিউশন স্ট্রং, তাদের যে ইনস্টিটিউশনগুলো হচ্ছে মনিটরিং করবে, যে ইনস্টিটিউশনগুলো হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করবে, যে ইনস্টিটিউশন হচ্ছে যেমন হচ্ছে ল অ্যান্ড অর্ডার নিশ্চিত করবে, সেই ইনস্টিটিউশনগুলো হচ্ছে সেখানে শক্তিশালী। সেখানে তো পিয়ার সিস্টেমের জন্য না, বরং আপনি যদি আরেকটু খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং জার্মানির বিভিন্ন যে দেশ, সে জার্মানিতেও আমরা যদি ফেডারেল সিস্টেম দেখি, তাহলে হচ্ছে গভর্নমেন্ট যে বারবার ফল করে তার একটা বড় কারণ হচ্ছে সেখানে পিয়ার সিস্টেম রয়েছে। এবং আরেকটা যে বড় বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আপনার যে বেসিক সার্ভিস, আপনার প্রতিদিনের জীবনের সেই বেসিক সার্ভিস এই বাংলাদেশে নিশ্চিত করা হয় জনপ্রতিনিধির মাধ্যমে। কিন্তু এই রকম ইউরোপিয়ান যে দেশগুলো, সেখানে তো বেসিক সার্ভিস সবসময় কনফার্ম থাকে, যে কারণে আপনি যদি আপনার জনপ্রতিনিধির সাথে যুক্ত না হন, জনসম্পৃক্ত না হন, তাহলে হচ্ছে কিভাবে আপনি নিশ্চিত করবেন যে আপনি সেই বেসিক সার্ভিসগুলো হচ্ছে রাষ্ট্রের কাছে পাবেন। অর্থাৎ জনগণের হাতে তার নিজস্ব প্রার্থী এবং ক্যান্ডিডেট চুজ করার ক্ষমতাটা কমিয়ে দিবে হচ্ছে পিয়ার সিস্টেম। ধন্যবাদ ডক্টর সামিম। ফারুক হোসেন, আপনার কাছে আসবো। নমিনেশন বাণিজ্য পিয়ারে বাড়বে না গতানুগতিক পদ্ধতিতে বাড়বে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি আসলে পিআর নিয়ে যে বক্তব্যগুলো দিচ্ছে, এটা আসলে যেমন ধরেন বিএনপির কোনো নেতা মাঝে মাঝে বক্তব্যে বলেন যে পিআর আসলে জিনিসটা কি, দেখতে সাদা না কালো, টেস্ট কীরকম, হোয়াট ইজ, মানে এরকম নানান বক্তব্য আমরা আসলে মিডিয়াতে দেখি। অথচ বিএনপি বিগত প্রত্যেকটি নির্বাচনে এই পিআর সিস্টেম এক্সারসাইজ নিজেরাই করেছে। এই যে বিএনপির নারী সাংসদ যারা বিগত নির্বাচনগুলোতে নির্বাচিত হয়েছেন, এটা কিন্তু পিআর সিস্টেমে। আপনারা জানেন যে পিআর সিস্টেম কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করে এবং বিগত প্রত্যেকটা নির্বাচনে পিআর সিস্টেম অ্যাপ্লাই হয়েছে। যেমন ধরেন, আপনি নারী যে আসনগুলো রয়েছে এটা কিভাবে ভাগ করেন? আপনি যদি 3টি আসন পান, তার অপোজিটে আপনি একটা নারী আসন পাবেন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ পিআর। তার মানে বিএনপি যদি পিআর না চিনে, দেখতে কেমন, আকার কেমন ইত্যাদি, এগুলো আসলে মানে কেন বলে আই ডোন্ট নো। এবার আসেন, পিআরের মানে প্রয়োজনীয়তা কেন দেখা দিল, কেন এই পিআর সিস্টেমটা এতটা মানে রাজনৈতিক দল জনগণের আগ্রহের একটা জায়গায় মানে চলে আসলো? এই যে বিগত 12টি নির্বাচন খাতা কলমে আমাদের বাংলাদেশে হয়েছে, খাতা কলমে, কোনো নির্বাচনে হয়তো জনগণ ভোট দিতে পেরেছে, কোনো নির্বাচনে পারে নাই, বাট খাতা কলমে 12টা নির্বাচন বাংলাদেশে এই 54 বছরে হয়েছে। এই 12টি নির্বাচন দুটো সিস্টেমে কিন্তু হয়েছে, একটা হচ্ছে আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেম আর একটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম। এই যে দুটো সিস্টেম আমরা ব্যবহার করে 12টি নির্বাচন খাতা কলমের বাংলাদেশে বাস্তবায়ন করলাম, এই 12টি নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি নাই। বিধায় কিন্তু নতুন পদ্ধতি বা নতুন সিস্টেমের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
জনগণের কাছে এই প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে বিগত এই সিস্টেমগুলো দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়, সুতরাং আমাদের নতুন সিস্টেম দরকার। তবে এখানে পিআর নিয়ে গণ অধিকার পরিষদের যে দলীয় অবস্থান, আমাদের অবস্থানটা একটু ভিন্ন। আমরা আসলে এই মুহূর্তে উভয় কক্ষে পিআর চাই না। আমরা মনে করি শুধু উচ্চ 5ই কক্ষে আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে রাজনৈতিক অবস্থান মানে পরিবেশ বিবেচনায় উচ্চ কক্ষে আমরা আগামী ত্রয়োদশ নির্বাচনে পিআর চাই। জি। বাট আমরা ধন্যবাদ যদি ফারুক এই হোসেন। ত্রয়োদশ আমাদের সময় নির্বাচনে একদম সংক্ষিপ্ত, আপনার কাছ থেকে হ্যাঁ অথবা না এ উত্তরটা নিতে চাইবো যে আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়া অনেক বড় প্রভাব ফেলতে যাচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়া এখন শুধু নট অনলি বাংলাদেশ, এটা অল মানে হোল ওয়ার্ল্ড যেভাবে একটা বড় ধরেন যে জায়গা দখল করছে, সুতরাং আগামী নির্বাচন শুধু না, অনেক ধন্যবাদ। আগামী বিশ্ব সোশ্যাল মিডিয়ার আমাদের সময় একদম শেষ। আমি খুবই দুঃখিত, বাকি দুজন অতিথির সঙ্গে আমরা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আবারও পরবর্তীতে আলাপ করব। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি, নতুন বাংলাদেশ। শুভরাত্রি।